পড়ছিলাম তুষারিণী, কলমে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩। ৫টি মাস পার হয়ে গেছে। সময়ের চাকা ঘুরছে ঠিকই, কিন্তু নুসার জীবন অ্যাশার ক্যাসেলের চার দেয়ালে এক অদ্ভুত স্থবিরতায় আটকে আছে। এখান থেকে বেরোনোর মতো কোনো শক্ত অবলম্বন সে এখনো গড়ে তুলতে পারেনি। বিস্ময়কর হলেও সত্যি, এই দীর্ঘ ৫ মাসে ইথনের ছায়ার দেখাও নুসা পায়নি। সেই যে সেদিন সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তারপর আর ফেরেনি। ইথান পরিবার থেকে দূরে থাকলেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেনি। সবার খোঁজ সে নিয়মিত রাখে, শুধু নুসা বাদে। নুসার অস্তিত্ব ইথানের জীবনে কতটা ফিকে হয়ে গেছে তা ভাবলে মাঝে মাঝে নুসার নিজেরই অবাক লাগে। ইথান কি আদৌ মনে রেখেছে যে এই প্রাসাদে তার নামের সাথে জড়িয়ে থাকা একটা রক্তে মাংসের মানুষ এখনো বাস করে? হয়তো সে ভুলেই গেছে। তবে নুসা দমে যাওয়ার পাত্রী নয় বটে। এই ৫টি মাসে সে শুধু দীর্ঘশ্বাস ফেলে কাটায়নি, বরং নিজের পায়ের নিচের মাটি শক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। কিছুটা সফলও সে হয়েছে বলতে গেলে। একদিকে যেমন ভার্সিটিতে নিজের পড়াশোনা শুরু করেছে, অন্যদিকে একটি রেস্টুরেন্টে নিয়েছে ছোটোখাটো একটি চাকরি। অ্যাশার পরিবারের কেউ চায়নি নুসা এমন সামান্য কাজ করুক, কিন্তু নুসার জেদ ছিল পাহাড় সমান। সে কারো করুণার ছায়াতলে পিষ্ট হতে চায় না। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে নিজের যোগ্যতায় বাঁচতে চায়, নিজের পরিশ্রমে উপার্জন করতে চায়। তাই কেউ আর বাধা দেয়নি। নুসা নিজের কষ্ট করতেছে ভবিষ্যতে এই পরিবারের কেউ আঙুল তুলে বলতে না পারে, যাতে তোমাদের পরিবার আমাদের দয়ায় চলেছিল। নুসা এখন একলা লড়ছে। নিজের উপার্জনে নিজের পরিবারকে টেনে তোলার এই লড়াইটা হয়তো কঠিন, কিন্তু এই কাঠিন্যের মাঝেও সুখ খুঁজে পেয়েছে তার আত্মসম্মানবোধ। আজ জোহরের পর হঠাৎই ইথান বাড়িতে আসে। তার হঠাৎ এমন আগমন ক্যাসেলের সবাই স্বাভাবিকভাবেই মেনে নেয়, কারণ ইথান এমনি খিটখিটে মেজাজের মানুষ। নিজের যা মনে হয় তা করে, কারো কথা শোনে না। ঘাড়তারা একরোখা জেদি। কয়দিন পর পর আসে বাড়িতে, আবার কয়দিনের জন্য হাওয়া হয়ে যায়। ইথান আসার পর থেকে নুসা তার সামনে যায়নি একবারও। কেন যাবে? যে মানুষটা তাকে সহ্য করতে পারে না, তার সামনে কেন যাবে সে? মায়েরা নুসাকে যেতে বলেছিলেন। নুসা ওনাকে বলেছিল, থাক না মা, ওনার সামনে গিয়ে কি করব? আমাকে দেখে হয়তো রেগে চলে যাবেন, তাই না যাই সামনে। মায়েরা আর কিছু বলেননি। তাদের বিষয় তারা ভালো বুঝুক ভেবে ছেড়ে দিয়েছেন। সারাদিন না গেলেও এখন তো যেতেই হবে। রাত হয়ে গেছে। সবাই ডিনার করে রুমে যাওয়ার পর নুসা ডিনার করে অনেকক্ষণ পর রুমে আসে। সারাদিন আজ এভার রুমে ছিল, কিন্তু রাতে তো আর ওই রুমে থাকতে পারবে না। নুসার মনে করে ইথান হয়তো ঘুমিয়ে গেছে, তাই আল্লাহর নাম নিয়ে এভার রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে দেখে সারা রুম অন্ধকার। বিছানায় ল্যাপটপ অন করে রাখা। ইথান রুমে নেই। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নুসা বুঝতে পারে ইথান ওয়াশরুমে। এই দেখে নুসা তাড়াতাড়ি বিছানার কাছে এসে বালিশ ও নিজের ব্ল্যাঙ্কেট নিয়ে সোফায় রাখে। সোফায় রাখার সাথে সাথে ঘরের লাইট জ্বলে ওঠে, আর একটা গুনগুন শব্দ করে ইথান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ইথান গুনগুনিয়ে গেছে, ডার্লিং, আই ক্যান বি ইউর ফেভারিট, আই উইল বি ইউর গার্ল, লেট ইউ টেস্ট ইট, I know what you want, yeah, just take it. Darling, I can be your favorite. Want you to tell me you crave it? My name is whatever you. নুসা অবাক হয়ে ইথানের দিকে তাকায়। দেখি ইথান লাইট অন করেছে। তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়, কিছু বলে না। তাকানোর অবস্থায় মূলত ইথান নেই। গায়ে তার কিছুই নেই। পরনে বলতে শুধু একটা কোয়ার্টার ট্রাউজার। তার ধবধবে ফর্সা সুগঠিত ও বলিষ্ঠ দেহ স্পষ্ট দেখা যাচ্ছে। নুসাকে ব্ল্যাঙ্কেট নিয়ে সোফায় শুতে দেখে ইথান তার সামনে এসে দাঁড়ায়, আর তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তুমি আমার ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে যাচ্ছ যে? আমি কোথায় কি দিয়ে শুব? তাড়াতাড়ি চুপচাপ গিয়ে এটা জায়গা মতো রেখে দাও, মিস সিলেট। নুসা ইথানের কথা শুনে আর কোনো প্রকার কথা আগায় না। চুপচাপ ব্ল্যাঙ্কেটটা বেডে রেখে নিজের কাবার্ডের সাইডে রাখা দেশ থেকে নিয়ে আসা নকশি কাঁথাটা বের করে সোফায় এসে শুতে নেয়। তখন ইথান সোফায় হেলান দিয়ে বসতে বসতে বলে, আমি আমার সোফায় বসবো এখন, তুমি ঘুমাতে পারবে না এখানে। ইথানের কথায় নুসার রাগে গা জ্বলতে শুরু করে। একটা মানুষ কি পরিমাণ ইতর হলে এমন? নুসা ইথানের দিকে তাকায়, শক্ত চোখে চেয়ে বলে, আপনার সমস্যা কি? এমন করছেন কেন? আপনি এসেছেন একদিনও হলো না, আর এসেই আমার সাথে এমন আচরণ করছেন কেন? ইথান নুসার দিকে বাঁকা চোখে চেয়ে বলে, আমার রুমে আমি যেখানে ইচ্ছে বসবো, তুমি আমার রুমে থাকছো কেন? আমার ইচ্ছে হলে বিছানায় থাকবো, ইচ্ছে হলে সোফায় বসবো, ইচ্ছে হলে ছাদে লটকে থাকবো, এটা তোমার কি? নুসা ইথানের কথার প্রত্যুত্তরে প্রতিবাদ করে বলে, আপনি বেশি বাড়াবাড়ি করছেন ইথান। আপনি কি চান, আমি রুমে না থাকি? আচ্ছা, চলে যাব।
আজ রাত থাকতে দিন, তারপরে চলে যাব। ইথান নুশার দিকে চেয়ে বাঁকা হেসে বলে, আমি চাই তুমি আমার সাথে এখন বেডে আসো, আমার সাথে বেড শেয়ার করো। জানো, এখান থেকে যাওয়ার পর যে কত শত নারীর শরীর টেস্ট করেছি তার হিসেব নেই, কিন্তু কারো কাছে তোমার মতো শান্তি পাইনি। আসো, আমাকে একটু শান্তি দাও, জাস্ট একবার আসো। নুশার পায়ের তলা পর্যন্ত কাঁপতে শুরু করে। এই শুনে কি ইথান কি বলল এগুলো? নারী দেহ ভোগ করেছে সে, করবেই তো, চরিত্রহীন। তাই তো কোনো নারী বা এমন বিপর্যয় সইবে? কার সাধ্য এমন কাজ সইতে চাইবে নিজের স্বামীর মুখ থেকে শুনতে হচ্ছে অন্য নারীর সাথে শুয়েছে? ইথান নুশাকে এমন চুপ করে থাকতে দেখে উঠে দাঁড়ায় আর কাল বিলম্ব না করে বলে, চলো বেড়ে চলো। নুশা ইথানকে দাঁড়াতে দেখে দু কদম পিছিয়ে যায় আর ইথানের দিকে রুক্ষ চোখে চেয়ে কড়া গলায় বলে, আমার শরীর এত সস্তা না যে কেউ এসে বলবে আর দিয়ে দিব। সরুন তো এখান থেকে, ফাইজলামি পাইছেন, এসব করতেছেন। প্রথম দিন যখন বলছিলাম আমার শরীর দিব, তাও থেকে যান। তখন তো বলছিলেন তুড়ি মারলে মেয়ে আসবে, তো এখন তুড়ি মারুন, আমায় কেন টানছেন? ইথান নুশার কথায় তার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এত ন্যাকামি না করে ডিরেক্টই বলো না, এখন নতুন পুরুষ পেয়েছো তাই আসতে যাচ্ছ না। নিজের মতো আমাকেও চরিত্রহীন ভাববেন না। বিয়ে করে বিয়ের দিন রাতে অমানবিক নির্যাতন করলেন, বউ মানেন না, কিন্তু বউ হিসেবে শরীর খাবলে খেতে শুরু খুব ভালো লাগে। তারপর 2 মাসের কথা বলে 5 মাস ধরে নাই, গায়েব। এখন হঠাৎ আসলেন, এসে আসো, বেডে আসো। ইথান নুশার এই কথাগুলো শুনে খুবই বিরক্ত হয়। বিতৃষ্ণা নিয়ে তাকে থামানোর জন্য নুশার দিকে এগিয়ে গিয়ে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ব্যাস, নুশার কথা বন্ধ হয়ে যায়। ইথান নুশার ঠোঁট নিজের ঠোঁটে চেপে ধীরে ধীরে নুশার গা থেকে চাদর ফেলে দিয়ে নুশার গা থেকে একে একে ড্রেস খুলে নিতে থাকে। নুশা ইথানের নিজের কাছ থেকে সরাতে চায়, কিন্তু ইথান সরে না। নুশা জোরে জোরে ইথানের উদম্বকে কিল ঘুষি মারলেও কাজ হয় না। ইথান তাকে কোলে তুলে নিয়ে তাকে ঠাস করে বেডে ফেলে দেয়। নুশা হাঁপিয়ে উঠে বলে, পিছনে সরে যেতে যেতে চিৎকার করে ওঠে, আমার সাথে এমন করবেন না, আমার খুব কষ্ট হয়। কষ্ট দিব তাই কষ্ট হবে। এটা বলে ইথান বেডে উঠে গিয়ে নুশার পা ধরে টেনে তাকে নিজের বুকের নিচে নিয়ে এসে তার 2 হাত বেডের সাথে চেপে ধরে। নুশার চোখের দিকে তাকিয়ে থাকে বেশ কিছু সময়। কেন যেন তার খুব ইচ্ছে করে নুশার চোখের দিকে তাকিয়ে থাকতে। ইথানের ভেতর ইমোশন বলতে যে ফিল আছে তা নেই। তারপর নুশার চোখের দিকে তাকাতে তার ভালোই লাগে। নুশা ইথানের তাকানো দেখে চোখ বুজে জোরে শ্বাস নেয়, এবার বড় একটা চিৎকার করবে বলে। তথাপি তা আর হয়ে ওঠে না। তার আগে ইথান নুশার ঠোঁটে চুমু খেয়ে বসে। ইথান নুশার ঠোঁট থেকে সরে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, চিৎকার করে কোনো লাভ নেই, যত আওয়াজ তত যন্ত্রণা। নুশা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনার কি এই শরীরটাই শুধু চাওয়া? আমার অনুমতি, আমার চাওয়া পাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই? তোমার চাওয়া পাওয়া দিয়ে আমি কি করব? তুমি আমার বাড়িতে থাকছো, তোমার পড়াশোনার ফি চালাচ্ছি, এর বিনিময়ে তুমি আমার এন্টারটেইন করবে, এইটুকুই। তোমার আমার সম্পর্ক এতটুকু, নামে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ, কাজে শুধু স্বার্থ। ইথানের কথাগুলো শুনে নুশা বড়ই অসহায় হয়ে যায়। ইথান কি আদৌ মানুষ? এতটা নিচে একটা মানুষ কি করে নামতে পারে? ইথানের কাছে সে শুধু শারীরিক চাহিদার মাধ্যম। ইথান নুশাকে চুপ থাকতে দেখে বাঁকা হেসে নিজের সাথে মিশিয়ে নেয় নুশাকে। তার দেওয়া আঘাতে নুশার কলিজা পর্যন্ত ফেটে যাওয়ার উপক্রম হয়। নুশার অসহ্য চিৎকারের সাক্ষী হয়ে থাকে সারা ঘরের আসবাবপত্র, কিন্তু সেই চিৎকার ইথানকে থামাতে পারে না। রাত 3টে। ইথান নুশার বুকে মুখ গুজে শুয়ে আছে। নুশা গভীর ঘুমে তলিয়ে গেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। ইথান নুশার বুকে মুখ গুজে থেকেই নিজের ফোনটা বালিশের পাশ থেকে নিয়ে মুখের সামনে ধরে। ঘড়িতে 3টে 3 বাজে। এটা দেখে তার ঠোঁটে ফুটে ওঠে স্মার্ট। সে খাঁটি বাঁকা হেসে ফোনটা পাশে রেখে নুশার বুক থেকে মাথা তুলে নুশার দিকে তাকায়। দেখে সে ঘুমিয়ে আছে, চোখের 2 কোণে পানি শুকানোর দাগ লেগে আছে। এ দেখে তার মনে পড়ে নুশার কান্না আর চিৎকার। ইথান সেগুলো মনে করে মন খারাপ করার বদলে হাসতে শুরু করে। নুশার লম্বা কেশরাজিগুলো তার বুকে গলায় ছড়িয়ে ছিটে আছে। সেই চুলগুলো ইথান সরিয়ে দিতে দিতে বলে, তুমি চিৎকার করে বলেছিলে আমার কি তোমার কান্না দেখে মায়া হয় না? তখন আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম, তবে এখন বলছি না, হয় না, কারণ আমার মানুষের চিৎকার ভীষণ পছন্দ। এতটুকু তোমার এই চিৎকার, তোমাকে যেদিন মেরে ফেলবো সেদিন তুমি যে চিৎকার করবে সেটা হবে আমার জন্য অমৃতের সমান। এটা বলে ইথান নুশার ওপর থেকে উঠে যায়। নুশাকে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিজে ফ্রেশ হয়ে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে যায় রুম থেকে। সকাল 9টা। অ্যাশার ফ্যামিলির লিভিং রুমে ইথান, তার গ্রেনি, এজার আর ইথানের চাচ্চো মানে এজারের ড্যাড মিস্টার আয়াস বসে চা খাচ্ছেন।
ইথানের বাবা ক্যাসেলে নেই বর্তমানে, মার্সেইতে গেছেন। লিভিং রুমে থাকা টিভির বড় স্ক্রিনে ভাসছে একটা নিউজ, যেখানে বলা হচ্ছে লিজিয়নরা গতকাল রাতে জঙ্গলে একজন মিনিস্টারের মেয়েকে মেরে তার বাবার সিমেন্ট মেয়ের যৌনাঙ্গে প্রবেশ করিয়ে দিয়েছে। কতটা নিকৃষ্ট হলে মানুষ এমন ভয়াবহ কাণ্ড ঘটাতে পারে? অবশ্য এগুলো লিজিয়নদের কাজে কিছুই না। লিজিয়ন হলো একটি বিশেষ দলের নাম, বিগত 4 বছর ধরে যারা পুরো বিশ্বকে জ্বালিয়ে মারছে। সাধারণ মাফিয়া বা গ্যাংস্টারদের রাজত্ব যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই শুরু হয় দ্য ব্ল্যাক লিজিয়ন এর একচ্ছত্র আধিপত্য। এরা কোনো গতানুগতিক অপরাধী চক্র নয়, বরং অপরাধ জগতের পিরামিডের সর্বোচ্চ চূড়ায় বসে থাকা এক পৈশাচিক শক্তি। পৃথিবীর তাবর তবর ডন, মাফিয়া বস এবং আন্ডারওয়ার্ল্ডের সর্দাররা যাদের ভয়ে মানুষ ততস্থ হয়ে থাকে, তারাও এই ব্ল্যাক লিজিয়নের নাম শুনলে ভয়ে কুঁকড়ে যায়। মাফিয়া গ্যাংস্টাররা যদি হয় পাপিষ্ঠ নিকৃষ্ট, তবে এই লিজিয়ন হলো সেই পাপিষ্ঠদের অভাব। লিজিয়ন হলো সেই সব মাফিয়াদের নিয়ন্ত্রক যারা পর্দার আড়ালে থেকে অদৃশ্য সুতোয় পুরো অপরাধ জগৎকে নাচিয়ে বেড়ায়। তাদের ক্ষমতা অসীম, আর তাদের শিকড় মাটির অতল গহ্বর পর্যন্ত বিস্তৃত। এই নরকীয় বদ্ধভূমির কেন্দ্রে আসীন আছে যে রহস্যময় সত্তা, যাকে এই লিজিয়নদের মূল মাথা বলা হয়। জগৎ তাকে চেনে দ্য গডফাদার নামে। তার কোনো সাধারণ রক্তবংশের মানুষ মনে করা হয় না, বরং এক কুহিলেকাচ্ছন্ন পিশাচ মনে করা হয়। আর মনে করাটাই স্বাভাবিক, কারণ যে কাউকে সে দেখা দেয় না, তার চেহারা এক পলক দেখার অর্থ হলো নিজের কবরের দলিলে স্বাক্ষর করা। আর চরিত্রের ক্রূরতা আর ক্ষমতার অহমিকা এতটাই প্রলয়ঙ্কারী যে প্রাচীর ইতিহাসের নিকৃষ্ট শাসকদের বর্বরতাও তার কাছে নেহাত শিশুতোষ মনে হয়। সে এক অশ্বরেরই মহাপ্রলয়, যার আঙ্গুলি হেলনে জনপদ শ্মশানে পরিণত হয়, আর যার নিঃশ্বাসে মিশে থাকে মৃত্যুর শীতল পরশ। শয়তানের এমন কোনো নিকৃষ্টতম স্তর নেই যা এই গডফাদার এবং তার লিজিয়ন স্পর্শ করেনি। মানবিকতা শব্দটি তাদের অভিধানে এক বিস্মৃত কঙ্কাল ছাড়া আর কিছুই না। তাদের প্রতিটি পদক্ষেপ ধরনের বুকে এক একটি কালান্তক ক্ষত। মানবিকতার লেশমাত্রহীন এই সত্তাটির সাক্ষাৎ ইবলিশের প্রতিচ্ছবি। তার শিরা উপশিরায় প্রবাহিত হয় বিষাক্ত ক্রূরতার ধ্বংসের নেশা। তার অনুগত লিজিয়নরা হলো নরকের দ্বাররক্ষী, যারা তাদের গডফাদারের ইশারায় যে কোনো ধ্বংসলীলা চালাতে পারে। যেখানে দ্য ব্ল্যাক লিজিয়নের করাল ছায়া পড়ে, সেখানেই নেমে আসে সর্বনাশা প্রলয় আর অনন্ত হাহাকার। নিউজ দেখে মিস্টার আয়েশ ইথানের দিকে তাকিয়ে বলে, সাবধানে থেকো ইথান, তোমাকে টার্গেট করতেই পারে, যেহেতু মিনিস্টারদের টার্গেট করছে। ইথান সিঁড়ির দিকে তাকিয়ে থাকে যেখান থেকে নুষা নামছে। নুষার দিকে তাকিয়ে থেকেই ইথান বাঁকা হেসে বলে, আমার কিছু করতে হলে গডফাদারকে আবারও জন্ম নিতে হবে। এটা বলে ইথান সবার সামনেই নুষাকে ডেকে ওঠে, হেই মিস সিলেট, রুমে ব্যাগ যাও, আমি আসছি। গ্র্যানি নুষার দিকে তাকায়। ইথানের কথায় তার অবস্থা দেখে বুঝে যান তার নাতি মেয়েটাকে যন্ত্রণা দিয়েছে সারা রাত। গ্রানি মুচকি হাসতে হাসতে বলেন, হ্যাঁ হ্যাঁ নুষা, উপরে যা, রুমেই থাক, নিচে এসে কি করবি? নুষার সারা শরীর কাটা ফোড়ার মতো ব্যথা করছে। অনেক কষ্টে সে ফ্রেশ হয়ে ধীরে ধীরে নামছে। কিছু খায়নি এখনো, খিদেয় প্রাণ বেরিয়ে যাচ্ছে। এখন সবার সামনে কি নির্লজ্জের মতো বলছে আবার উপরে যেতে। নুষা কিছু বলে না উত্তরে, চুপচাপ কিচেনে চলে যায়। ইথান নুষাকে যেতে দেখে উঠে দাঁড়ায়। চায়ের কাপটা রেখে সেও কিচেনে চলে আসে। নুষা কিচেনে 1 গ্লাস জুস হাতে নেয়। খিদেয় পেট জ্বলছে। কিচেনে মেয়েদের সাথে মাইরা, এজারের মা মিসেস এলিজাবেথ রান্না করছেন। ইথান কিচেনে এসে সবার সামনে ধড়াক করে বলে ওঠে, তোমাকে যে বললাম রুমে যেতে, এখানে এসেছো কেন? তাড়াতাড়ি এসো, আমার পরে প্রেস মিটিংয়ে যেতে হবে। নুষা আশা করেনি ইথান তার পিছনে পিছনে এখানেও চলে আসবে। নুষা গিলতে পারে না মুখের জুসটা, সে বিষম খেয়ে যায়। কতটা নির্লজ্জ এই মানুষ, মা চাচির সামনে ডিরেক্ট এইভাবে বলছে।